নিউ মার্কেট থানায় হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ৮ দিনের রিমান্ডে। টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে ৪ জন নিহত। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি করবে না অন্তর্বর্তী সরকার, দ্য হিন্দুকে প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে কামরুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ৮ দিনের রিমান্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমান জুম্মনের আদালত। সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে কামরুলকে গ্রেফতার করা হয়। কামরুল এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া আইন প্রতিমন্ত্রী থাকাকালে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে কামরুলের বিরুদ্ধে। টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। জামালপুর টাঙ্গাইল আঞ্চলিক সড়কের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সাথে মধুপুরগামী একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এই সময় চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়। পরে আহত অবস্থায় পিকআপ ভ্যানের আরও ২ জনকে হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত্যু হয়। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছে বিএনপি। প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত উপেক্ষা করবে না বলে জানান তিনি। তবে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ চেষ্টা করবে বলেও আবারও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আগামী নির্বাচন কখন কিভাবে হবে, কোন কোন দল অংশ নেবে, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকবে কিনা, রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ যখন রাজনীতির এ সমীকরণ মেলাচ্ছেন, এমন সময় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার প্রচার করেছে। আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা দ্য হিন্দুর এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? সে প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। সাক্ষাৎকারে খেলাপি ঋণসহ নানা সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেয়া নানা উদ্যোগ ও সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে দেয়া বিবৃতির কথা তুলে ধরে দ্য হিন্দুর সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে আন্তর্জাতিক সহায়তায় আত্মবিশ্বাসী কিনা জানতে চাইলে তিনি বলেন, সম্ভবত ট্রাম্প সঠিকভাবে অবগত নন। এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন ট্রাম্প অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। উপদেষ্টা পরিষদে ইসলামপন্থী এজেন্ডা এগিয়ে নেওয়ার মতো কেউ আছে কিনা তার উত্তরে প্রধান উপদেষ্টা বলেন,
উপদেষ্টা পরিষদের প্রতিটি সদস্য হয় মানবাধিকার কর্মী যারা নিজেরা ভুক্তভোগী হয়েছেন, অথবা পরিবেশ অধিকার কর্মী, অথবা নারী অধিকার বা অন্য অধিকার কর্মী। সুতরাং তারা সবাই অধিকার কর্মী। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ইন্টারপোলের দ্বারস্থ না হয়ে ভারতকে সরাসরি এ অনুরোধ কেন করল না? দ্য হিন্দুর এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা জানান, তাকে ফেরাতে সব আইনি পথ অবলম্বন করবে সরকার। কিন্তু ভারত সরকার যদি শেখ হাসিনাকে সেখানে রাখতে কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেটা আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুব কম, তাই এই সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যকার সব কিছু মীমাংসা করা যাবে না। তবে আমাদের পরে যে সরকারই আসুক না কেন, তারা এটা ক্ষমা করবে না। এ সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। ওমান সালতানাতের ৫৪তম বর্ষ পালন করেছে ঢাকার ওমান দূতাবাস। এ সময় অন্তর্বর্তী সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল করিম আল বুলুশিদ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম সহ ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সুমাইয়া খানের সহায়তায় আশরাফ শুভ রিপোর্ট। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ওমান সালতানাতের ৫৪তম বার্ষিকী উদযাপন ঢাকার ওমান দূতাবাসের। বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম সহ গণমাধ্যম ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল করিম আল বুলুশি বলেন, দুই দেশের নিরাপত্তা, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন অব্যাহত থাকার আশাবাদ প্রকাশ করেন। Oman and Bangladesh enjoy firm political, economic and cultural common bonds. We are two nations who strive to live in peace with their neighbors. We highly value harmony and tolerance internally, and we both seek to generate economic growth to ensure the well-being of our people. অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। ওমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। While proceeding with my remark, I feel deeply urged to recall the brave students and citizens who sacrificed their valuable life in the last July-August mass uprising in our pursuit of a democratic, inclusive, just and equitable society. এর আগে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানায় ওমান দূতাবাস। আশরাফ শুভ, ২১ টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার রাতে রংপুর মহানগরের আলমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরীফুল ইসলামের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশকে গুলি করতে নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে। গত ১৮ আগস্ট পুলিশের সাবেক আইজিপি সহ ১৭ জনের নাম সহ অজ্ঞাতনামা ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত হওয়া সহকারী উপপরিদর্শক আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় গ্রেফতার হয়। পরে এই মামলার আসামি সাবেক আইজিপিকে ঢাকায় গ্রেফতার করা হয়। পদ্মার নানা জাতের মাছের পাইকারি হাট কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীর চর। প্রতিদিন ভোরে কয়েক ঘন্টার এই হাটে পাওয়া যায় মিঠা পানির মাছ। ভিড় করেন আশপাশের কয়েক উপজেলার মানুষ। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ভোরের আলো ফুটেনি, চারদিক অন্ধকার, কুয়াশায় আচ্ছন্ন বৈরাগীর চর গ্রামের পদ্মা পাড়। হালকা শীতের মাঝে জেলে আর পাইকারদের কোলাহল ও হাঁকডাকে মুখর হয়ে ওঠে একখণ্ড চর। সূর্যোদয়ের পর হইচই আরও বেড়ে যায়। এরই মাঝে জেলেরা সারা রাত মাছ ধরে ঘাটে নৌকা ভিড়ায়। বিক্রির জন্য নিয়ে আসেন এই হাটে। মাছ ঘিরে জটলা, উঠে ডাক।
পাইকাররা নিলামে কিনে নেন পছন্দের মাছ। বাঁশপাতা, ঘাইড়ি, বাসা, মেটুর, ইলশি সব ধরনের মাছ পাওয়া যায় আমাদের ঘাটে। ভেদা আছে, পুঁটি আছে, তারপর বাম আছে, গোয়াল আছে। নানা জাতের মাছ আসে প্রতিদিন এই ঘাটে। এর মধ্যে পাবদা, আইড়, বোয়াল, সরপুটি, বাইম, ট্যাংরা, ইলিশ, তিনকাটা, শৈল, টাকি, ঘেড়ে, কাকিলা, বেলে, চিংড়ি, পিয়ালি সহ নানা নামের মাছ। মাছের আমদানি রোজ ভালোই থাকে। এখন ধরেন আজ বেশি আমদানি, ছোট কত 400, 500, 600 এ মাছের লাভ না, কমিশনের মতন আমাদের। মাছ কিনতে ভিড় করেন আশপাশের কয়েক উপজেলার মানুষ। পাইকাররা মাছ কিনে শহরে নিয়ে বিক্রি করেন। দাম আর এখন 300, 400, মাছ বেশি 200, 250। বছরে হালকা শীতের এই সময়ে মাছ কেনাবেচা হয় সবচেয়ে বেশি। মাসে 50 লক্ষাধিক টাকার মাছ বিক্রি হয় এই হাটে। আর যখন মেলা হয় তখন এক একজন ধরেন মনে করেন একটা লাইভ 50,000, 60,000 টাকা। তবে পানি কমে গেলে মাছ ধরাও কমে যায় নদীতে। সংশ্লিষ্টরা তখন বদলে ফেলেন পেশা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার মধ্যে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নিহত হয়েছে 5 জন। লেবানন সরকার এই প্রচেষ্টাকে যুদ্ধ শেষ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে উল্লেখ করেছে। মার্কিন রাষ্ট্রদূতের কাছে এরই মধ্যে লিখিত প্রতিক্রিয়া হস্তান্তর করেছে লেবাননের সংসদের সহকারী স্পিকার। এখন এই উদ্যোগের সাফল্য নির্ভর করছে ইসরায়েলের উপর। ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চুক্তির কিছু বিষয় এখনও চূড়ান্ত করা বাকি রয়েছে। এ নিয়ে আলোচনা করতে শিগগিরই বৈরুত সফর করবেন মার্কিন দূত আমোস জে হোস্টাইন। এদিকে গেল 1 সপ্তাহ ধরে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়াও অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। এবারে খেলার খবর। আয়ারল্যান্ড সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 22 নভেম্বর 3 ওয়ানডে ও 3টি টি20 খেলতে ঢাকায় আসছে আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দল। 27 নভেম্বর সিরিজের প্রথম ওয়ানডে, পরে 2টি 30 নভেম্বর ও 2 ডিসেম্বর। সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আর টি20 সিরিজের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই সিরিজ দিয়ে প্রায় 1.5 বছর পর ওয়ানডে দলে ফিরছেন বাংলাদেশ দলের স্টার পেসার জাহানারা আলম। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। নিউ মার্কেট থানায় হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল 8 দিনের রিমান্ডে। টাঙ্গাইলের মধুপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে 4 জন নিহত। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে আপত্তি করবে না অন্তর্বর্তী সরকার, দ্য হিন্দুকে প্রধান উপদেষ্টা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-com ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।